আজকের টপিক রয়েছে কেমিস্ট্রি বা রসায়নবিদ্যা। এখান থেকে বিগত বছরের রসায়নবিদ্যার সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে এসেছি এবং যেগুলো রয়েছে এনটিপিসির অল 125 শিফটের পিওআইকিউ পার্ট 1 যে 1 দেখো রয়েছে আমাদের পার্ট 1-এর। চলো শুরু করা যাক। প্রথমে অধ্যায় রয়েছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন থেকে। আমাদের দেখা যাক ভৌত এবং রাসায়নিক পরিবর্তন থেকে কী কী রয়েছে। প্রথমে রয়েছে দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? ব্লিচিং, গাজন বা সন্ধান ওটাকে বলি, বা জারণ নাকি পাস্তুরাইজেশন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি? অপশান নাম্বার বি, বা ফার্মেন্টেশন বা গাজন, যেটাকে বলে থাকি আমরা অপশান নাম্বার বি, ফার্মেন্টেশন বা গাজন বা সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু হয়ে থাকে। নেক্সট দেখো, পরের প্রশ্ন কি, লোহায় মরচে ধরা কোনটি একটি সাধারণ উদাহরণ? লোহায় মরচে ধরা ভৌত পরিবর্তন, বহির্তাপীয় পরিবর্তন নাকি তাপ পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, মরচের সংকেত হচ্ছে Fe2O3, মরচের সংকেত হচ্ছে কি Fe2O3 আর N বা H2O মানে জলযুক্ত যে আমাদের রয়েছে, ঠিক আছে, H2O। তাহলে আমাদের এটা হচ্ছে কি মরচের সংকেত। এরপর দেখো যে টপিকটা রয়েছে অ্যাটম এবং অ্যাটমস অ্যান্ড দেয়ার ফান্ডামেন্টাল কম্পাউন্ড। দেখো এখান থেকে কী রয়েছে, প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, নেম দ্য সায়েন্টিস্ট হু প্রোপাউন্ডেড এ থিওরি দ্যাট দ্য ইলেকট্রনস আর ট্র্যাপড ইন দ্য পজিটিভলি চার্জড স্ফিয়ার্স। তাহলে বলছে কোন একটা বিজ্ঞানীর নাম বলুন যিনি হচ্ছে এই তত্ত্বটি উপস্থাপন করেছিলেন, যে সে তত্ত্বটি কি, যে ইলেকট্রনগুলি একটি ধনাত্মক চার্জের মধ্যে বা পজিটিভলি ধনাত্মক চার্জের স্পার মানে গোলকের আকারে ঘুরতে থাকে, গোলকের মধ্যে আটকে থাকে বা গোলকের মধ্যে ঘুরতে থাকে। সেটা কে বলেছিল? রাদারফোর্ড নাকি জে থমসন নাকি ক্যামিলো গল্গ নাকি নেলস বোর? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, জে থমসন। ঠিক আছে, নেক্সট দেখো কে করেছে, যে চ্যাডউইক কোন উপপারমাণবিক কণা আবিষ্কার করেন? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন না নিউট্রন? তো আমাদের দেখো এখানে কি রয়েছে, যে চ্যাডউইক যাই বলো না কেন, চ্যাডউইকও বলা হয় বা স্যাডউইকও বলা হয়। তো এখানে হবে অপশান নাম্বার ডি, যেটা হচ্ছে কি নিউট্রন আবিষ্কার করেছিল। নিউট্রন আবিষ্কার করেছে চ্যাডউইক। প্রোটন আবিষ্কার করেছিল যদি দেখি, প্রোটন আবিষ্কার করেছিল কিন্তু কি রাদারফোর্ড। প্রোটন আবিষ্কার করেছিল কে? কিন্তু রাদারফোর্ড। ঠিক আছে, আর ইলেকট্রন আবিষ্কার করেছিল জে থমসন কিন্তু আমাদের আবিষ্কার করেছিল। নিউরন তো আমরা পড়েছিলি বিজ্ঞানে অর্থাৎ বায়োলজিতে। ইলেকট্রন আবিষ্কারের ওপর তার কাজের জন্য 1906 সালে কোন ব্রিটিশ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন? জেমস চ্যাডউইক, নিলস বোর, জে থমসন নাকি আর্নেস্ট রাদারফোর্ড? তো অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, জে থমসন। এরপরে দেখো যেটা রয়েছে অ্যাটমিক মডেল থেকে দেখো কী রয়েছে, 1808 সালে ভর সংরক্ষণ ও নির্দিষ্ট অনুপাতের সূত্র সম্পর্কিত তার পারমাণবিক তত্ত্ব উপস্থাপনাকারী ব্রিটিশ রসায়নবিদ নাম কি, যা পদার্থের অধ্যয়ন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছিল বা মোড় এনে দিয়েছিল? সেটা কি? অপশান নাম্বার হবে কি ডি, জন ডাল্টন কিন্তু আমাদের এটি করেছিল। পারমাণবিক পদার্থবিদ্যার জনক কাকে বলা হয়? পারমাণবিক পদার্থবিদ্যার জনক বলা হয় নিলস বোর, রাদারফোর্ড নাকি জে থমসন নাকি চ্যাডউইক? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি? অপশান নাম্বার বি, রাদারফোর্ডকে কি বলা হয়? পারমাণবিক পদার্থবিদ্যার জনক বলা হয়। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব কে প্রদান করেন? মিল্টন, ডাল্টন, মেন্ডেল না ল্যাভোসিয়ার? তো অপশান নাম্বার কি? অপশান নাম্বার বি, জন ডাল্টন কিন্তু আমাদের পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব কিন্তু দিয়েছিলেন প্রথমে। ঠিক আছে, ইলেকট্রনিক্স কনফিগারেশন থেকে আমরা দেখবো এরপর, বা ইলেকট্রন বিন্যাস যেটা বলি আমরা। দেখো 287 এর ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলের নাম কি? তাহলে কার 2, 8, 17 অর্থাৎ হচ্ছে আমাদের কি 2, 8 আর 7 রয়েছে। তাহলে 2, 8, 10 আর 17 কার? 17 নম্বরে কোন মৌল অবস্থান করে বা পারমাণবিক সংখ্যা কার 17? সেটা হচ্ছে ক্লোরিন। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। এরপর দেখো আইসোটোপ রয়েছে। আইসোটোপ থেকে আমরা দেখবো দেখো প্রোটিয়ামের কয়টি নিউট্রন থাকে? তাহলে এটি হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ, H11, H12, H13। এই তিনটি কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ, যাকে বলা হয় প্রথমটিকে বলা হয় প্রোটিয়াম, পরেরটাকে ডয়টেরিয়াম এবং পরেরটাকে বলা হয় ট্রিসিয়াম বা ট্রেটিয়াম। ঠিক আছে, তো আমাদের প্রোটিয়ামে কয়টি নিউট্রন? তো আমার এখানে ভর সংখ্যা 1 আছে, পারমাণবিক সংখ্যা 1, বিয়োগ করলে কী হবে? 0। তো আমাদের প্রোটিয়াম বা একে সাধারণ হাইড্রোজেন বলা হয়। কি বলা হয়? সাধারণ হাইড্রোজেন। তো অপশান নাম্বার হবে ডি, অর্থাৎ নিউট্রন শূন্য থাকে বা একটিও নিউট্রন থাকে না। আমাদের এখানে এরকমও প্রশ্ন আছে যে নিউট্রনবিহীন পরমাণুর নাম কি? সেটা হবে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন।
নেক্সট পরের প্রশ্ন দেখো কি রয়েছে যে হাইড্রোজেন পরমাণু 3টি আইসোটোপ আছে যথা প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম বা ট্রিসিয়াম। আইসোটোপে ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কত? তাহলে ট্রিটিয়াম মানে লাস্টেরটা, তাহলে H13, ট্রিটিয়ামের সংকেত হচ্ছে H13, তাহলে পারমাণবিক সংখ্যা 1 এবং হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 3। তাহলে 1 3 দেখো কোথায় রয়েছে, 1 আর 3 রয়েছে আমাদের কি প্রথমে রয়েছে পারমাণবিক সংখ্যা 1 3, তাহলে অপশান নাম্বার কি? অপশান নাম্বার সি হবে 1 আর 3। পরে দেখো আইসোটোপ কি? একই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণু এবং তাই তাদের ভৌত বৈশিষ্ট্য আছে। একই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের বিভিন্ন রূপ কিন্তু ভৌত বৈশিষ্ট্য ভিন্ন। আর কি হচ্ছে একই ভর সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণু কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যার বিশিষ্ট একটি মৌল, নাকি একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণু কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌল। একদম প্রোটো আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান। আইসোটোপ মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরই বলবো আমরা কিন্তু আইসোটোপ। এই যেমন হাইড্রোজেনের আইসোটোপ ছিল 1 1 1 1 1 1 2, হাইড্রোজেন 1 2 আর হাইড্রোজেন 1 3, তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি আইসোটোপ। ঠিক আছে, মানে পারমাণবিক সংখ্যা একই থাকবে বা প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু ভর সংখ্যা আলাদা হবে। নেক্সট দেখো আইসোটোপ হলো এমন পরমাণু যাদের ড্যাশ থাকে, তাহলে যাদের পারমাণবিক সংখ্যা একই থাকে আর ভর সংখ্যা আলাদা থাকে, একই রকম প্রশ্ন। তাহলে দেখো অপশান সেটা কোথায় রয়েছে আমাদের? অপশান নাম্বার বি রয়েছে। দেখো অপশান নাম্বার বি রয়েছে, সেই অপশান নাম্বার বি কী রয়েছে যে একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা রয়েছে বা পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন। অপশান নাম্বার কি? বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কী রয়েছে। আচ্ছা পরে দেখো কী রয়েছে যে রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়ার এনার্জি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো আমরা আগে একটা বলছি, এখানে আইসোটোপ থেকে যে প্রশ্ন ছিল এখান থেকে আইসোটোপ বা আইসোবার এবং আইসোটন এই তিনটা থেকে খুব গুরুত্বপূর্ণ পাচ্ছে। এনটিপিসিতে কিন্তু দেয়নি, গ্রুপ ডির ক্ষেত্রে অনেক প্রশ্ন এসেছিল। ঠিক আছে, দেখো পরে রয়েছে তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক হলো বেকারেল, কুরি, ফ্যারাডে না রাদারফোর্ড। তো সঠিক উত্তর হবে কি? অপশান নাম্বার এ বেকারেল। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল। দেখো পরের প্রশ্ন কী রয়েছে, পারমাণবিক চুল্লিতে বিভাজনযোগ্য জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইউরেনিয়াম 235, অর্থাৎ ইউরেনিয়াম 235 যার ভর সংখ্যা হচ্ছে 235, তাকে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর, অপশান নাম্বার বি। মাদাম কুরি কোন ক্ষেত্রের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? পদার্থবিদ্যা এবং রাসায়নিক বিদ্যা, পদার্থবিদ্যা জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা আবহবিদ্যা, নাকি রসায়ন এবং জীববিজ্ঞান? তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশান নাম্বার এ পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো ক্যান্সারের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করা হয়? নিচের কোনটি? কোবাল্টের একটি আইসোটোপ, আয়োডিনের আইসোটোপ, ইউরেনিয়ামের একটি আইসোটোপ না তামার আইসোটোপ? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, সেটা হচ্ছে কোবাল্টের আইসোটোপ ব্যবহার করা হয়। সেটা হচ্ছে কোবাল্টের আইসোটোপ যেটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। নেক্সট দেখো মেটাস্ট্যাটিক হাড়ের ক্যান্সার চিকিৎসার জন্য কোন ধরনের রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়? কার্বন 14, স্ট্রন্টিয়াম 89, আয়োডিন 131 না ফসফরাস 32? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি স্ট্রন্টিয়াম 89, যেটাকে মেটাস্ট্যাটিক হাড়ের ক্যান্সার নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। আয়োডিন দেখো আয়োডিনকে যদি দেখি আয়োডিন 131, সেটা থাইরয়েড ক্যান্সার বা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। ফসফরাস 32 বা ফসফরাস 32 সেটা হচ্ছে লিউকোমিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়। এবং কোবাল্ট 60 যেটা হচ্ছে আমাদের রক্তের ক্যান্সার ক্ষেত্রে আমার কোবাল্ট 60 ব্যবহার করা হয়। নেক্সট দেখো ভ্যালেন্সি এবং কেমিক্যাল বন্ডিং। ভ্যালেন্সি বা যোজ্যতা, দেখো ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? কেটায়ন। সেটাকে আমরা বলি কি? ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় কেটায়ন আর ঋণাত্মক চার্জযুক্ত বলা হয় এনায়ন। ঠিক আছে, একটি গ্রাফাইট পরমাণুতে কয়টি ইলেকট্রন থাকে? তাহলে গ্রাফাইটের মধ্যে আমাদের গ্রাফাইট যেহেতু কার্বন পরমাণু নিয়ে কার্বনের রূপভেদ বটে গ্রাফাইট, হিরে, গ্রাফাইট, ফুলেরিন বা বাকমেস্টার এটা হচ্ছে কার্বনের পরমাণু। তাহলে কার্বনের আমাদের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা 4, অর্থাৎ আমাদের ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ আমাদের কার্বন পরমাণুতে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কটি থাকবে? আমাদের 4। অপশান নাম্বার হবে কি? এ। আয়নীয় যৌগের বৈশিষ্ট্য নিচের কোনটি? আয়নীয় যৌগের বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক। তাহলে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক, তাহলে অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগাভাগির মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয় যাতে উভয় পরমাণু সম্পূর্ণরূপে পূর্ণ ড্যাশ সেল অর্জন করতে পারে। পূর্ণের স্তর বা আউটার মোস্ট বা বাইরের সেলটাকে কিন্তু পূর্ণ করতে পারে, সমযোজী বন্ধন দ্বারা অষ্টক পূর্ণ করতে পারে, অর্থাৎ বাইরের স্তর বা আউটার মোস্ট স্তর, বাইরের স্তর বলে লেখা থাকতে পারে বা আউটার মোস্ট স্তর। ঠিক আছে, বা আউটার মোস্ট সেল যেটাকে বলি সেটাকে পূর্ণ করে। আর সেই কক্ষটাকে বলা হয় আমাদের কি? ভ্যালেন্স সেল। বা আর ওই ইলেকট্রনগুলোকে বলা হয় ভ্যালেন্স বা যত থাকে। আর সমযোজী বন্ধন তৈরি হয় নিকটতম নিষ্ক্রিয় গ্যাস
নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভ্যালেন্স ইলেকট্রনগুলি নিম্নলিখিত উপস্থিত থাকে। একটি পরমাণু সবচেয়ে ভিতরে এবং বাইরের সেলে, একটি পরমাণু সবচেয়ে বাইরের সেলে, পরমাণুর ভেতরের সেলে, না একটি পরমাণুর ঠিক বাইরে। তো অপশান নাম্বার কি হবে? অপশান নাম্বার হবে কি বি, অর্থাৎ বাইরের সেলে। সর্ব বাইরের কক্ষপথে কিন্তু আমাদের ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনগুলি অবস্থান করে। এরপর হচ্ছে ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোলাইসিস হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। বিদ্যুৎ ব্যবহার করে অন্য কোনো উপাদানের উপর যে কোনো কাঙ্ক্ষিত ধাতুর স্তর স্থাপনের প্রক্রিয়া বা লেপন করার প্রক্রিয়াকে সেটাকে কী বলি আমরা? তড়িৎ লেপন। এই তড়িৎ লেপন ব্যবহার করা বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা বলে থাকি তড়িৎ লেপন। বেশি সক্রিয় থেকে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয়, যাতে আমাদের তাড়াতাড়ি সেই ধাতুটা নষ্ট না হয়ে যায়। যেমন লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যাতে লোহাটা অতি সহজে মরচে না পড়ে যায়। আর যার জন্য লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় কি? গ্যালভানাইজেশন। নেক্সট দেখো কোশ্চেন রয়েছে পরে, ক্ষয় এবং মরচা থেকে রক্ষা করতে ক্রোমিয়াম দস্তা, রোডিয়াম না টিন? তো সঠিক উত্তর হবে দস্তা ব্যবহার করা হয়। দস্তা বা জিঙ্ক, যেটাকে আমরা বলি জিঙ্ক। তাহলে জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা কি বলে থাকি? গ্যালভানাইজেশন। সকল অ্যাসিডের সাধারণ উপাদান হলো ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন। তো অবশ্যই যত যে আমাদের কি যে অ্যাসিড থাকবে সেখানে H+ আয়ন থাকবে বা হাইড্রোজেন আয়ন থাকবে, এবং যত যে খাদ থাকবে সেখানের মধ্যে কি OH- আয়ন উপস্থিত থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো পিএইচ ভ্যালু রয়েছে। পিএইচের পুরো নাম হচ্ছে পোটেন্স অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন। পি কথার অর্থ হচ্ছে পোটেন্স, ঠিক আছে, জার্মান ওয়ার্ড পোটেন্স কথার অর্থ হচ্ছে আমাদের কি? পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের পাওয়ারের উপর ভিত্তি করে আমাদের পিএইচ স্কেলটা তৈরি করা হয়েছে। দেখো কি করেছে, যদি কোনো দ্রবণ নীল লিটমাস পেপারের রং লাল হয় তাহলে এই দ্রবণের পিএইচ কত? তাহলে নীল লিটমাসকে লাল করে মানে কি? নীল লিটমাসকে লাল করতে পারে কি? অ্যাসিড। তাহলে অ্যাসিড হলে অবশ্যই অ্যাসিডের রেঞ্জটা কী হয়? 7 কম, এটা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ 7 কম যেটা হবে সেটা হবে অ্যাসিড, এবং 7 বেশির মান থাকলে কিন্তু সে হবে ক্ষারীয়। 7 থেকে যত কম হবে তো সে তত বেশি তীব্র অ্যাসিড হবে বা অ্যাসিডিক হবে, এবং যত বেশি 7 বেশি হোক তত বেশি ক্ষার হবে। ঠিক আছে, বা ক্ষারীয় হবে। তাহলে দেখো অপশান নাম্বার এখানে কি? অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, বা 7 কম অবশ্যই হতে হবে, তবে তো অ্যাসিড হবে, তবে তো নীল লিটমাসকে লাল করতে পারবে। ঠিক আছে, দেখো তারপরে নিচের কোন দ্রবণের হাইড্রোজেনের আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি? মানে হাইড্রোজেনের আয়নের ঘনত্ব বেশি মানে হাইড্রোজেন বেশি পরিমাণে আয়ন থাকে। অর্থাৎ আমাদের এমনিতে যদি দেখি পিএইচ থেকে যদি 7 কম থেকে যতই যাওয়া যায় তত আমাদের H+ আয়নের ঘনত্ব বাড়তে থাকে। আর 7 থেকে যত বেশি যায় তাহলে সেক্ষেত্রে OH- কী কমে OH- আয়নের ঘনত্ব বাড়তে থাকে। তাহলে অবশ্যই সেটা যে যত বেশি অ্যাসিড হবে, অর্থাৎ পিএইচের মানটা যত কম হবে, যার যত কম মান সে তত বেশি হাইড্রোজেনের ঘনত্ব তত বেশি পাওয়া যাবে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি ডি, পিএইচের 4 এখানে রয়েছে, 4 থেকে কম নেই, তাহলে এটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের H+ আয়ন দিতে পারবে। যদি নদীর জলের পিএর মান ড্যাশ হয়, অর্থাৎ নদীর জলের মান ড্যাশ হয়, তাহলে জল অ্যাসিডিক বর্জ্য দ্বারা দূষিত বলে বিবেচিত হয়। তাহলে অ্যাসিড হচ্ছে মানে নিশ্চয়ই 7-এর নিচে হবে। অ্যাসিডিক যখন বৃষ্টির জল হচ্ছে তাহলে 7-এর নিচে হলে আমাদের কিন্তু অ্যাসিড। তাহলে অপশন নাম্বার ডি। নেক্সট দেখো কী রয়েছে, অ্যাসিড বেস ইন্ডিকেটার। ঠিক আছে, দেখো লিটমাস দ্রবণ ড্যাশ থেকে তৈরি করা হয়। লিটমাস দ্রবণ বা লিটমাস পেপার যেটা আমরা তৈরি করি সেটা কোথা থেকে তৈরি করা হয়? সেটা হচ্ছে কিন্তু লাইকেন, এক প্রকার গাছ, লাইকেন থেকে কিন্তু আমাদের তৈরি করা হয়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। নিচের কোন অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে মিল আছে? এগুলো সংরক্ষণকারী হিসাবে ব্যবহৃত হয়, এগুলোর পিএইচের মান কম, জলের সাথে অ্যাসিড বা ক্ষারের মেশানোর প্রক্রিয়া বহির্মুখী প্রক্রিয়া, এগুলো তিক্ত। তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার কি? অপশান নাম্বার সি। জলের সাথে অ্যাসিড এবং ক্ষারের মেশানোর প্রক্রিয়াটি কিন্তু বহির্মুখী হয়। ঠিক আছে, এরপর দেখো পিঁপড়ের কামড়ের ফলে সৃষ্ট অ্যাসিডের প্রভাব ভেজা বেকিং সোডা অথবা জিঙ্ক কার্বনেট যুক্ত দ্রবণে ঘষে নিরপেক্ষ করা যায়। ঠিক আছে, তাহলে অথবা জিঙ্ক কার্বনেট ঘষে নিরপেক্ষ করা যায়, তাহলে আমরা মানে কি ব্যবহার করতে পারি? যে নিরপেক্ষ করার জন্য আমাদের কিন্তু কেলামাইন ব্যবহার করতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো পিরিয়ডিক টেবিল থেকে আমরা কিন্তু দেখে নেব। পিরিয়ডিক টেবিল দেখো কি রয়েছে, অষ্টকীয় সূত্র প্রস্তাব করেছিলেন বা অষ্টক সূত্র বা অক্টেভ ল যেটাকে বলা হয় অক্টেভ ল। এই অক্টেভ ল কে দিয়েছিল? ঠিক আছে, অক্টেভ ল বা অষ্টক সূত্র এটাকে বলা হয়, সেটা দিয়েছিল কে? নিউল্যান্ডের অষ্টক সূত্র, অর্থাৎ নিউল্যান্ড দিয়েছিল। নিউল্যান্ড কি বলেছিল? যে পরপর অষ্টক সূত্র মানে পরপর 8টির পরে কিন্তু সেই ধর্ম এবং বৈশিষ্ট্য কিন্তু একই রকম থাকবে বা পুনরাবৃত্ত ঘটবে। ঠিক আছে, সেটাই অষ্টক ল বলেছিল, অষ্টক ল সেটাই। এরপর দেখো কী রয়েছে, 1817 খ্রিস্টাব্দে জার্মান রসায়নবিদ মৌলগুণীর ত্রিকোণে বিভক্ত, ত্রিকোণ নয় এটা হচ্ছে টায়ার্ড ল। ঠিক আছে, বা 3টির ফরম্যাটে সাজিয়েছিলেন, সেটা হচ্ছে টায়ার্ড ল বা টায়ার্ড নিয়ম অনুসারে সাজিয়েছিলেন, সেটা 3টি করে সাজিয়েছিলেন, সেটাকেই বিভক্ত করেছিলেন। তিনি হলেন কে?
নিউল্যান্ডস, মোজলে, না ডোবেনিয়ার নাকি মেন্ডেলিভ? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি ডোবেনিয়ার। ডোবেনিয়ার কিন্তু আমাদের কী করেছিল, অপশান নাম্বার সি ডোবেনিয়ার কিন্তু আমাদের তিনটি করে মৌল সাজিয়েছিল, যেটাকে ট্রায়াড বলা হয়। লাস্ট দুটি সমষ্টি মধ্যকার মাঝের সাথে কিন্তু সমান হবে। লাস্ট দুটির যে গড়মান, সেই গড়মানটা কিন্তু মাঝের সাথে সমান হবে, সেটাই বলেছিল কি ডোবেনিয়ারের এই ট্রায়াড ল। ঠিক আছে, নিউল্যান্ড, আগেরটা কি বলা হলো নিউল্যান্ড, আচ্ছা নিউল্যান্ডের স্টক, ঠিক। নেক্সট দেখো, পর্যায় সারণী কে আবিষ্কার করেন? পর্যায় সারণী আবিষ্কার করেন মেন্ডেলিভ। তো সঠিক উত্তর এটা বেশিরভাগ সবাই জানি আমরা, কিন্তু অপশান নাম্বার কী হবে এ সঠিক উত্তর, যে মেন্ডেলিভ। ঠিক আছে, দিমিত্রি মেন্ডেলিভ আমাদের কিন্তু আবিষ্কার করেন। আধুনিক পর্যায় সারণী ড্যাশ উপাদানের ভিত্তি করে তৈরি করা হয়েছে বা তৈরি। এখন বর্তমানে কিন্তু আমাদের কি বলতে পারি, যে আধুনিক পর্যায় সারণী পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে চলে। পারমাণবিক সংখ্যা যার যত বেশি, সে কিন্তু তার পরে অবস্থান করেছে। পর্যায় সারণীর প্রথম উপাদান কি? প্রথম উপাদান বা প্রথম মৌল কি, সেটা বলতে পারি কি? প্রথম মৌল কি? অপশান নাম্বার বি হাইড্রোজেন। হাইড্রোজেন প্রথম মৌল। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বরম, এই করে সাজানো আছে। আচ্ছা, নেক্সট দেখো, পরের প্রশ্ন কী রয়েছে, কোন রাসায়নিকবিদ প্রমাণ করেছিলেন যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের চেয়ে বেশি মৌলিক বৈশিষ্ট্য, যার ফলে মেন্ডেলিভ পর্যায় সূত্রের সারণী পরিবর্তন আনা হয়েছিল? সেটা কে বলেছিল, যে কোন রাসায়নিকবিদ প্রমাণ করেছিল? সেটা প্রমাণ করেছিল কিন্তু অপশান নাম্বার বি মোজলে। ঠিক আছে, মোজলে প্রমাণ করেছিল। ঠিক আছে, আর এই মোজলে এবং এই মেন্ডেলিভ প্রায় একই বিষয়ের উপর কাজ করেছিল, এবং যেহেতু মেন্ডেলিভের পর্যায় সারণী বলা হয়, কারণ এই তথ্যটা মেন্ডেলিভ আগে দিয়েছিল এবং মোজলে কিন্তু পরে দিয়েছিল সেই তথ্যটা, সেম তথ্য। ঠিক আছে, যার জন্যে ওই মোজলের নাম অনুসারে না হয়, মেন্ডেলিভের নাম অনুসারে হয়। নিচের কোন মৌলের ঘনত্ব সর্বোচ্চ ঘনত্ব? প্লাটিনাম, অসমিয়াম, মার্কারি না সিসা? মার্কারি মানে পারদ। তো অপশান নাম্বার হবে কি বি, অসমিয়ামের ঘনত্ব হচ্ছে সবচেয়ে কিন্তু বেশি এগুলোর মধ্যে। প্রদত্ত উপাদানগুলির ধাতব চরিত্রের কম। ধাতব চরিত্র অর্থাৎ ধাতব চরিত্র বা ধাতব গুণ কোন দিক থেকে উপর থেকে নিচে গেলে বা নিচ থেকে গেলে কেমন হয়, সেটা হচ্ছে আমাদের ধাতব গুণ। তাহলে দেখুন ধাতব গুণগুলো কী হবে আমাদের, ধাতব গুণ যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে ধাতব গুণ হ্রাস পায়, এবং উপর থেকে নিচের দিকে যায় পর্যায় সারণী, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধাতব গুণ বৃদ্ধি পায়। যেমন আমাদের এই উপর থেকে বাম থেকে ডান দিকে যাওয়া যায় পর্যায় সারণী, এই বাম দিক থেকে ডান দিকে যায়, তাহলে কিন্তু এটা কী হয়, ধাতব চরিত্রের হ্রাস ঘটে, এবং উপর থেকে নিচে যদি যাওয়া যায় তাহলে কিন্তু ধাতব গুণ কিন্তু বা ধাতব চরিত্রের বৈশিষ্ট্য কিন্তু আমাদের কী হয়, বৃদ্ধি পায়। তাহলে দেখো সেইভাবে আমাদের কি দেখো, আমাদের সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, তাহলে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম। লিথিয়াম তো উপরে থাকা দরকার, লিথিয়াম এখানে হবে না। পরে দেখো কি রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম না, এটা তো লিথিয়াম বড় হতে পারে না, কারণ লিথিয়াম তো কম থাকবে, নিচ দিকে তো নামলে তো অবশ্যই বেশি হবে, তাহলে এদের বেশি হবে, তাহলে উল্টো করে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট পরে কী রয়েছে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এটাও কিন্তু হবে না। তাহলে দেখো অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর, লিথিয়াম হবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম সবগুলো কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে, বৃদ্ধির ক্রম অনুসারে করা হয়েছে, সাজানো আছে এখানে। এরপর আছে নন মেটালিক কম্পাউন্ড অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, বা নন মেটাল কম্পাউন্ডগুলো যে রয়েছে সেগুলো। যেমন জল কোন ধরনের সম্পদ বা পানি কোন ধরনের সম্পদ? নবায়নযোগ্য, অচক্রীয়, অজৈব এবং চক্রীয়। এটা সাইকেলিক প্রসেস, এটা হচ্ছে সাইকেল চলতে থাকে, আমাদের বাষ্পীভূত থেকে ঘনীভূত হয়ে মেঘ থেকে আবার বৃষ্টিপাত। ঠিক আছে, তারপর ভূমিতে প্রবেশ করে ভৌমজল আছে, বা আবার ঘুরে বাষ্পীভূত হয়ে আবার সেই চক্রাকারে চলতে থাকে, তার জন্য আমরা কী বলতে থাকি, সাইকেলিক বা চক্রীয় সম্পদ। ঠিক আছে, নেক্সট দেখো, ভারী জল নামে ডাকা হয় কারণ এর ঘনত্ব স্বাভাবিক জলের চেয়ে 3 গুণ বেশি। এটি প্রোটিয়ামের পরিবর্তে হাইড্রোজেন একটি ভারী আইসোটোপ ডিউটেরিয়াম ব্যবহার করা হয়। অবশ্যই এটা কি বলা হয়, হাইড্রোজেনের পরিবর্তে আমাদের বেশি আইসোটোপ কী ব্যবহার, ডয়টেরিয়াম, বা যার সংকেত বলতে পারি ভারী জলের সংকেত হচ্ছে D2O। ঠিক আছে, এটা পারমাণবিক চুল্লিতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। দেখো, ভারী জল একটি কোনটার সাথে সাথে পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ কেন্দ্র, ওষুধ শিল্প, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাকি সার শিল্প? তো অপশান নাম্বার হবে কি সি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্রের সাথে কিন্তু ভারী জল ব্যবহার করা হয় মডারেটর হিসাবে। তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? -196°C, -27°C, -132°C নাকি -273°C? সঠিক উত্তর হবে কিন্তু -196°C। অপশান নাম্বার এ। নাইট্রোজেনের কোন অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রোজেনের অক্সাইডকে NO, N2O5, NO2 না N2O, নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, আমাদের কী বলা হয়, নাইট্রোজেনের কোন অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়, সেটা কিন্তু নাইট্রাস অক্সাইড। অপশান নাম্বার নাইট্রাস অক্সাইডের সংকেত কী হবে, N2O। অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর। NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO। ঠিক আছে, তো N2O।
পরে দেখো কি রয়েছে, ফসফরাসের পারমাণবিকতা কত? ফসফরাসের পারমাণবিকতা, তাহলে ফসফরাস আমরা কি জানি যে অণুটা থাকে সেটা হচ্ছে P4, অর্থাৎ আমাদের কি চারটি পরমাণু নিয়ে গঠিত অণুটা, তাহলে অপশন হবে কি টেট্রা মানে 4, তাহলে টেট্রা পরমাণু হয়। নিচের কোন উপাদানটি ঘরের তাপমাত্রায় সবুজাভ হলুদ রঙের একটি বৈশিষ্ট্যপূর্ণ গ্যাসযুক্ত গ্যাস? সেটা হবে কি অপশন নাম্বার বি, সেটা হচ্ছে ক্লোরিন গ্যাস। ক্লোরিন ঘরের তাপমাত্রায় সবুজাভ হলুদ থাকে, ঠিক আছে। নিচের কোনটি একমাত্র অধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? মানেই হচ্ছে তরল অধাতুর নাম কি? তরল অধাতুর নাম হচ্ছে কি ব্রোমিন, আর তরল ধাতুর নাম হচ্ছে কি পারদ, ঠিক আছে। তরল ধাতুর নাম হচ্ছে কি পারদ। নিচের কোনটি একটি নোবেল গ্যাস? নোবেল গ্যাস কোনটা? নোবেল গ্যাস হচ্ছে আমাদের কি ওজোন, হাইড্রোজেন, নাইট্রোজেন না হিলিয়াম? তো অপশান নাম্বার হবে কি ডি, হিলিয়াম। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো কিন্তু হচ্ছে আমাদের কি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস বা শূন্যযোজিতার গ্যাসও বলা হয়। নিচের কোনটি একটি নোবেল গ্যাস বা নোবেল মৌল? ফ্লুরিন, ফ্লুরিন, ক্যালসিয়াম, নাইট্রোজেন নিয়ন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, নিয়ন হচ্ছে আমাদের কি নোবেল গ্যাস। নিচের কোনটি সবচেয়ে কম বিক্রিয়াশীল উপাদান? সেটা হচ্ছে কম বিক্রিয়াশীল উপাদান কি? অর্থাৎ মৌল নিষ্ক্রিয় গ্যাসগুলো বা নিষ্ক্রিয় নোবেল গ্যাসগুলো কিন্তু কম বিক্রিয়াশীল, ঠিক আছে। অপশান নাম্বার হচ্ছে ডি হবে কিন্তু সঠিক উত্তর। আর্গনের ভাস্কর আলো বাল্ব পূরণের জন্য একটি সাধারণ গ্যাস, কারণ আর্গন হলো ড্যাশ। তাহলে আর্গন হচ্ছে ইনার্ট গ্যাস, যেটা আমাদের বাল্বে ব্যবহার করা হয় আর্গন গ্যাস, যেটা হচ্ছে আমাদের কি ইনার্ট গ্যাস। অপশান নাম্বার ডি হবে কিন্তু ইনার্ট বা আমাদের কি গ্যাস নোবেল গ্যাস যার বলা হয়, ঠিক আছে, বা নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য। নিচের কোন গ্যাসটি একটি নোবেল গ্যাস? এটা আমরা এখন আরও পেলাম, আর্গনকে আমরা কি বলতে পারি নোবেল গ্যাস, ঠিক আছে। প্রকৃতিতে কোন তেজস্ক্রিয় নোবেল গ্যাস আছে? প্রকৃতিতে কোন তেজস্ক্রিয় নোবেল গ্যাস আছে বা পাওয়া যায়? সেটা হচ্ছে কিন্তু কে অপশান নাম্বার এ, রেডন। রেডনকে কিন্তু আমাদের খুব অল্প পরিমাণে পাওয়া যায়। হালকা এবং অধার্য হওয়ায় বেলুন উড়িয়ে দেওয়ার জন্য ড্যাশ গ্যাস ব্যবহার করা হয়? হালকা গ্যাস হিসাবে হাইড্রোজেনের পরে হিলিয়াম আছে, তো হিলিয়াম হবে কিন্তু সঠিক উত্তর। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। বিশুদ্ধ কার্বনকে নিম্নলিখিত বিষয়গুলি প্রয়োগ করে হীরা সংশ্লেষিত করা যেতে পারে। সেটা কোন পদ্ধতিতে? উচ্চচাপ, নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা না নিম্ন তাপমাত্রা? তো সঠিক উত্তর হবে কিন্তু আমাদের কি চাপ নিম্ন দিতে হবে, কারণ কিন্তু আমরা কি এবং নিম্ন তাপমাত্রায় আমরা কিন্তু করতে পারি হীরাকে, ঠিক আছে। আচ্ছা দেখো নিচে দেখো, সোডিয়াম একটি প্রতিক্রিয়াশীল ধাতু যা খোলা রাখলে ড্যাশ বিস্ফোরণের সাথে বিক্রিয়া করে এবং আগুন ধরে যেতে পারে। সেটা কি? সোডিয়াম হচ্ছে অক্সিজেন, হাইলি রিয়েক্টিভ বস্তু, যার জন্যে এই সোডিয়াম, পটাশিয়াম এই ধাতুকে কিন্তু কী রাখা হয় কেরোসিনের মধ্যে রাখা হয় হাইলি রিয়েক্টিভ হওয়ার জন্যে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, পিঁপড়ের কামড়ে ইঞ্জেকশন দেওয়া, পিঁপড়ের কামড়ের ফলে ফর্মিক অ্যাসিডের প্রভাবে নিরপেক্ষ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? তাহলে আমাদের অ্যাসিড যেহেতু, তাহলে ক্ষার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আমাদের ব্যবহার করলেই হবে। নেক্সট দেখো পরের কী রয়েছে, বেকিং পাউডারে পাওয়া উপাদানগুলির নাম বলো। বেকিং পাউডারের মধ্যে কী বা বেকিং পাউডার মধ্যে কী থাকে? সেটা থাকে সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন থাকবে। সোডিয়াম ক্লোরাইড, জলযুক্ত সোডিয়াম ক্লোরাইড, সেটাকে বলা হয় আমাদের কি বেকিং পাউডার। সেটা হচ্ছে সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন থাকে। পানির কঠোরতা বা জলের কঠোরতা স্থায়ীভাবে দূর করতে ব্যবহৃত হয় সোডিয়াম যৌগের কোনটি? অর্থাৎ সোডিয়াম কার্বনেট আমরা কিন্তু ব্যবহার করি। সোডিয়াম কার্বনেট হচ্ছে কঠোরতা দূর করতে আমরা কিন্তু কী ব্যবহার করি? সোডিয়াম কার্বনেট। পানির স্থায়ী কঠোরতা ড্যাশ যোগ করে দূর করা হয়? এখন পেলাম আমাদের ওই যে, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওয়াশিং সোডা, ব্লিচিং পাউডার। তাহলে আমরা কী করতে পারি? ওয়াশিং সোডা ব্যবহার করতে পারি বা সোডিয়াম কার্বনেট যেটা বলছি আমরা, ঠিক আছে। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নিচের কোন ধরনের মাটিতে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, পটাশ এবং চুনের মতো পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে পাওয়া যায়? সেটা হচ্ছে কি অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, বা কালো মাটিতে বা কৃষ্ণ মৃত্তিকার মধ্যে কিন্তু আমাদের এই উপাদানগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায়। 373 কেলভিন তাপমাত্রায় জিপসাম গরম করলে একটি জলের অণু হারিয়ে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হবে, হেমিহাইড্রেটে পরিণত হয়। এই পদার্থটি খেলনা, সাজসজ্জার উপকরণ এবং মসৃণ পৃষ্ঠ তৈরিতে ব্যবহৃত হয়। এই পদার্থটি সাধারণত কী নামে পরিচিত? সেটা কিন্তু আমাদের কি প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত। যেটা কিন্তু হাড় ভাঙলো বা হাত ভাঙলেও কিন্তু সেখানে প্লাস্টার অফ প্যারিস করা হয়, করা হয়, ঠিক আছে, বেঁধে দেওয়া হয়। প্লাস্টার অফ প্যারিস কী দিয়ে তৈরি? সেটা কিন্তু আমাদের জিপসাম, যে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, জিপসাম দিয়ে তৈরি। নেক্সট দেখো কি রয়েছে, লেবুর জল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্য দিয়ে যাওয়ার সময় দুধের মতো হয়ে যায়, কারণ এর মধ্যে রয়েছে কি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। দুধের মতো হয়ে যাওয়ার কারণটা হচ্ছে কিন্তু কি ক্যালসিয়াম কার্বনেট।
নেক্সট দেখো, নিচের কোনটি ক্যালসিয়াম কার্বনেটের একটি রূপ নয়? ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কিন্তু জিপসাম থাকে না, জিপসামের সঙ্গে সেমি হাইড্রেট বটে, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটি নয়। ব্লিচিং পাউডার নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা হয় না। ব্লিচিং পাউডার নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা হয় না। কোথায় ব্যবহার করা হয় না? ব্লিচিং পাউডার কিন্তু আমরা রুটি যে তৈরি করি সেই রুটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি না, বাকি সব ক্ষেত্রে জীবাণুমুক্ত করতে জলে ব্যবহার করি, তুলা ব্লিচিং ব্যবহার করে বা জারণ ক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু আমরা ব্লিচিং ব্যবহার করে থাকি। প্লাস্টার অফ প্যারিসের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? প্লাস্টার অফ প্যারিস সাদা রঙের হয়। জলে ভেজালে প্লাস্টার অফ প্যারিসের রং পরিবর্তিত হয় না। ভাঙা আর মেরামতের জন্য প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়। আলংকারিক নকশা তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে প্লাস্টার অফ প্যারিসের রং সাদা, অবশ্যই এটা ঠিক। ডিএরটাও ঠিক এবং সিএরটাও ঠিক এবং ডিএরটাও ঠিক। তাহলে আমাদের কি প্লাস্টার অফ পরিবর্তন করলে রং পরিবর্তন হয় না, এটা হচ্ছে আমাদের সঠিক যে সত্য নয়, এটা হচ্ছে আমাদের অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। পরে দেখো, তাপ প্রবাহের মাধ্যমে তাপ প্রদানের মাধ্যমে ক্যালসিয়াম কার্বনেটের ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের পাচন লয় ডিকম্পোজ রিয়েকশান যেটাকে বলি, এর ড্যাশ উদাহরণ, মানে কোন রিয়েকশানটা ডিকম্পোজটা কি, সেটা হচ্ছে কি যে আমরা যদি তারপরে ক্যালসিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড পচন মানে কার্বন ডাইঅক্সাইড পাই, তাহলে আমাদের ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা করি ক্যালসিয়াম CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি হিট ইউজ করি, তাহলে হিট দিলে আমাদের কী হবে, CaO এবং কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। এবং সেটা হচ্ছে কি, এটা তাপ দিতে হয় তবেই কিন্তু সম্ভব হয়, তাহলে হচ্ছে আমাদের তাপ মোচি রাসায়নিক বিক্রিয়া বা এটা হচ্ছে তাপীয় বিক্রিয়া বা থার্মাল ডিকম্পোজিশন রিয়েকশন, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যারা তোমরা এই PDF নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও, মানে টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। টেলিগ্রাম লিঙ্ক আমাদের দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারো। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে, লাইক শেয়ার কমেন্ট। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।